কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা অনেক দিন থেকে আমাকে বলছো যে ক্লাস 10-এ একটা নতুন চ্যাপ্টার অ্যাড হয়েছে, সেই চ্যাপ্টারটা হলো এসো উদ্যোক্তা হই, লিখছেন দেবজিৎ ভূঁইয়া। এই চ্যাপ্টারটা যেন তোমাদের ক্লাস করিয়ে দিই। দেখো, এই চ্যাপ্টারটা অনেকটাই বড়, কিন্তু ততটাই সহজ। যতটা বড় ততটাই সহজ। এর জন্য আলাদা করে কোনো নোটের দরকার পড়বে না। এই যে টেক্সটটা রয়েছে, এই টেক্সটের মধ্যে, এর আলোচনার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে। জাস্ট তোমাদেরকে কি করতে হবে, যে এই টেক্সটটাকে ভালো করে বুঝে পড়তে হবে, দ্যাটস অল। আর কিচ্ছু তোমাকে করতে হবে না। আলাদা করে কোনো প্রশ্ন, কোনো উত্তর তোমাকে আলাদা করে মুখস্থ করতে হবে না। যা তুমি করবে এই টেক্সটের ভেতর থেকেই। এখানেই প্রশ্ন দেওয়া আছে, এখানেই উত্তর দেওয়া আছে। যেহেতু টেক্সটটা অনেকটা বড়, এই টেক্সটটা যদি আমি লাইন বাই লাইন আলোচনা করতে যাই তাহলে কিন্তু বেশ সময় লাগবে। আশা করি তোমরা কষ্ট করে সেটা দেখে নেবে। তো চলো আর দেরি না করে শুরু করি আমাদের আজকের আলোচনা। প্রথমে আমরা জেনে নেব দেবজিৎ ভূঁইয়া, লেখক দেবজিৎ ভূঁইয়া সম্পর্কে। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি তেজপুর মিশন চারালের কেতকী বাড়িতে জন্মগ্রহণ করেন। এবং তার পিতার নাম কি, মাতার নাম কি, আমরা এগুলো পড়বো, বাট মুখস্থ করার দরকার নেই যে এগুলো পরীক্ষায় আসবে এমনটা নয়। আমরা যেটা মনে রাখবো সেটা হলো যে তিনি কোথায় চাকরি করতেন। তিনি বঙ্গাইগাঁও তেল শোধনাগারে চাকরি করতেন। এখানেই তিনি ম্যানেজারের পদে চলে আসেন প্রমোশন হতে হতে, এবং 2021 সালে সেখানে ম্যানেজার পদে তিনি অবসরপ্রাপ্ত হন, অর্থাৎ রিটায়ারমেন্ট হয়। এছাড়া এখানে আর সেভাবে কিছু শেখার নেই। যেটা আমরা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ শিখবো, যে এখান থেকে যে অনেকগুলো, দেখো তোমাদের কবি পরিচিতির মধ্যে, তোমরা যখন এটা পড়বে অবশ্যই তোমাদের সামনে বইটাকে রাখো। কবি পরিচিতির মধ্যে দেখো যে ওনার লেখা অনেকগুলো বাংলা বই আছে, অনেকগুলো ইংরেজি বই আছে। তোমরা দুটো বাংলা বইয়ের নাম মনে রাখো এবং দুটো ইংরেজি বইয়ের নাম মনে রাখো। তোমার কাছে যেটা সব থেকে সহজ মনে হবে সেই দুটো মনে রাখলেই হবে। এমন নয় যে কঠিনটা লিখলে বেশি নাম্বার পাবে, সহজটা লিখলে কম নাম্বার পাবে, এমনটা নয়। যেটা তোমার কাছে সহজ লাগে, যেমন এখানে কে রয়েছে, কবিতার আকাশ, জুবিন গার্গ জিন্দাবাদ, এরকম সহজ যেগুলো, সফল যাযাবর, সেগুলো মনে রাখো। বাটারফ্লাই, মি টু, দ্য ব্ল্যাক হোল, এরকম সহজ যেগুলো সেগুলো মনে রাখো। কঠিনগুলো মনে রাখার দরকার নেই। সহজ লিখলেও যা নাম্বার, কঠিন লিখলেও তা নাম্বার। এবার কথা হচ্ছে কি, যে এই পাঠটা তোমাদের দিল কেন? এটাকে ঠিক আমি একটা গল্প বলতে পারি না, এটা একটা প্রবন্ধ। এই প্রবন্ধটা তোমাদের টেক্সটে দিল কেন, তোমাদের বইয়ের মধ্যে দিল কেন? দেখো, বর্তমানে যে কম্পিটিশানের যুগ, এই কম্পিটিশানের যুগে সবাই যে ভালো রেজাল্ট করলেই ভালো চাকরি পাবে, ভালো পড়াশোনা করলেই যে সবাই চাকরি পেয়ে যাবে, এমনটা কিন্তু নয়। কারণ আমাদের এখন এত জনবিস্ফোরণ, এত দিন দিন হচ্ছে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, চাকরিটা বেশ একটা কম্পিটিটিভ একটা ব্যাপার চলে এসেছে। যে পড়াশোনা ভালো করলেই যে চাকরি পেয়ে যাবে এমনটাও কিন্তু নয়। যার জন্য তাহলে আমরা জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারি? আমরা একজন উদ্যোক্তা হতে পারি। এবার উদ্যোক্তা কি, সেই বিষয়গুলোই যেহেতু তোমাদের কাছে বিষয়টা একেবারে নতুন, তোমরা যেন এই জিনিসটাকে ভালো করে বুঝতে পারো, তাই এই টেক্সটটা এখানে দেওয়া হয়েছে। একজন উদ্যোক্তা কে? একজন উদ্যোক্তা হতে পারে একটা ফুচকাওয়ালা, একজন উদ্যোক্তা হতে পারে একটা টেইলার, একজন উদ্যোক্তা হতে পারে একটা সাইকেল দোকানদার। ঠিক একইভাবে একজন উদ্যোক্তা হতে পারেন বড় বড় কোম্পানির মালিকও। এবার এই চ্যাপ্টারটাতে আরও দেখানো হচ্ছে যে কি কি গুণ থাকলে তুমি একজন সফল উদ্যোক্তা হতে পারবে, কি কি দোষ থাকলে তুমি যতই চেষ্টা করো সফল উদ্যোক্তা হতে পারবে না। এই সমস্যা সমাধান, গুণাবলী, সমস্ত কিছুই এই টেক্সটটাতে আলোচনা করা হচ্ছে, যাতে তোমরাও যদি ভবিষ্যতে কেউ চাকরি না পেয়ে থাকো, বা সবাই কি আর চাকরি করতে চায়, অনেকেই চাকরি করতে চায় না, তারা যাতে সফলভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য এই চ্যাপ্টারটা তোমাদের এখানে ইনক্লুড করা হয়েছে। এবার এই চ্যাপ্টারটার মধ্যে যেটা তোমাদের কাছে হয়তো বা একটু অন্যরকম লাগছে, এটা একটা ক্লাসরুমের মধ্যে আলোচনা করা হচ্ছে। গল্পটাকে একটা ক্লাসরুমের মধ্যে আলোচনা করা হচ্ছে। একজন টিচার, সেই টিচার হচ্ছেন যে ক্লাসে এসেছেন, এবং ক্লাসে আসার পর সেই টিচারের নাম কি, শিক্ষকের নাম কি? প্রকাশ গোস্বামী। মনে থাকবে যে শিক্ষকের নাম প্রকাশ গোস্বামী। এবার প্রকাশ গোস্বামী তিনি কোন ক্লাসে ঢুকেছেন? তিনি ক্লাস 10-এর ক্লাসে ঢুকেছেন। এবার ক্লাস 10-এর ক্লাসে তোমরা যেরকম অনেক স্টুডেন্ট আছো, তেমনি ওনার ক্লাসেও অনেক স্টুডেন্ট আছে। এবার উনি শুরু করেছিলেন যে উদ্যোক্তা কিভাবে হওয়া যায়। এবার যখন এই উদ্যোক্তা নিয়ে প্রসঙ্গ আসছে, তোমার মতো ওনার ছাত্রছাত্রীদেরও বিভিন্ন প্রশ্ন মনে এসেছে, যে এটা হলে কি হবে স্যার, ওটা হলে কি হবে স্যার। এইভাবে এই গল্পটা এগিয়ে চলছে। স্যার প্রশ্ন করছেন, স্টুডেন্টরা উত্তর দিচ্ছেন, আবার স্টুডেন্টরা প্রশ্ন করছেন, স্যার
উত্তর দিচ্ছেন। পাঠে আমরা দেখতে পাবো যে আমরা দেখো প্রত্যেকটা লাইন যদি আলোচনা করতে যাই তাহলে কিন্তু আমাদের সময় লেগে যাবে। তো এখানে প্রথমেই স্টুডেন্টরা টিচার যখনই ক্লাসে ঢুকলেন, সুপ্রভাত, তোমরা যেভাবে গুড মর্নিং বলো সেভাবে গুড মর্নিং বললেন, স্যারও গুড মর্নিং বললেন। তো স্যার কোন ক্লাসে ঢুকেছিলেন? স্যার ক্লাস 10-এর ক্লাসে ঢুকেছিলেন। আর স্যারের নাম কি? প্রকাশ গোস্বামী। সবাই কিন্তু খেয়াল রাখবে, প্রভাতী সম্ভাষণ মানে হচ্ছে গুড মর্নিং। ছাত্রছাত্রীরাও সবাই তাকে দাঁড়িয়ে যেরকম তোমরা করছো সেরকমই হয়, মানে এখানেও টিচার স্টুডেন্টকে রেসপেক্ট জানাচ্ছে, স্টুডেন্ট টিচারকে রেসপেক্ট জানাচ্ছে, ঠিক যেরকম তোমরা ক্লাসরুমে করো। তো টিচার এবার কী বলছেন? আজ আমি তোমাদের সঙ্গে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। কী বিষয়? এটা খেয়াল রাখবে যে টিচার কোন বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছেন, এটাই প্রশ্ন, আর এগুলো এখানেই উত্তর রয়েছে। কি আলোচনা করতে চেয়েছেন? একজন মানুষ কিভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। এখানে সবার প্রথমেই তিনি শুরু করলেন একটা প্রচলিত কথা, যেটাকে বলা হয় প্রবাদ। তিনি বলছেন, উদ্যোগী পুরুষ সিংহের সমান, আর আলস্য হলো কাপুরুষের নিশান। উদ্যোগী পুরুষ মানে কি? যে বিজনেস করতে পারবে, সে যে হচ্ছে কি জীবনে এগিয়ে যেতে পারবে, সে একদম সিংহের মতো তার দাপট দেখিয়ে বেড়াবে। আর যে অলস, সে হলো কাপুরুষ, কাপুরুষের নিশান না, কাপুরুষের চিহ্ন, মানে তার দ্বারা কিছু হবে না। এর অর্থটা কি? এখানে তাহলে তো এইভাবেও প্রশ্ন আসতে পারি যে উদ্যোগী পুরুষ সিংহের সমান আর আলস্য হলো কাপুরুষের নিশান, এর অর্থটা কি? এর অর্থ কি? একজন উদ্যোক্তা অর্থাৎ অন্ট্রপ্রিনিয়র, দেখো উদ্যোক্তার ইংলিশ হলো অন্ট্রপ্রিনিয়র, হ্যাঁ, এবং কর্মহীন বেকারের মধ্যেকার ব্যবধান হলো আলস্য। যে উদ্যোক্তা, সে যে সফল উদ্যোক্তা হবে, যে সফল বিজনেস হবে, তার মধ্যে কখনোই আলস্য থাকবে না। কিন্তু যার মধ্যে আলস্য থাকবে সে কখনোই সফল হতে পারবে না। এখন তিনি বলছেন যে একজন উদ্যোক্তা বা এন্টারপ্রেনার হওয়া সব থেকে সহজ, কিন্তু সফল হওয়া ততটাই কঠিন। একদম ঠিক কথা। দেখো বর্তমানে যে ইউটিউবের ট্রেন্ড চলছে, সবাই ইউটিউবের ভিডিও বানাচ্ছে, অনেকে ইউটিউবের ভিডিও বানাচ্ছে, কিন্তু সবাই কি সফল হতে পারছে? ধৈর্য ধরে যারা বহু দিন ধরে রয়েছে তারাই কিন্তু সফল হতে পারছে। তোমরা আজকে যাদেরকে সফল ইউটিউবার দেখছো, তারা কিন্তু দুদিনে তৈরি হয়নি, তারা প্রায় 10 বছর, 12 বছর, 15 বছর ধরে ইউটিউব করছেন, তারপর গিয়ে তারা সফলতা পেয়েছেন। ঠিক একইভাবে উদ্যোক্তা হওয়া তো সহজ, সবাই পারবে। একটা ফুচকার দোকান সবাই খুলতে পারবে, একটা ঘুগনির দোকান সবাই খুলতে পারবে, কিন্তু তাতে নতুন ট্রেন্ড এনে সেটা কি সবাই বাড়াতে পারছে? দেখো ওয়াও মোমো এখন একটা বড় ব্র্যান্ড, তোমরা জানো, কিন্তু মোমো তো রাস্তাঘাটে সবাই বানাচ্ছে, কিন্তু ওয়াও মোমোর মতো একটা ব্র্যান্ডকে বানাতে পেরেছে? সবাই বানাতে পারে না, কারণ তারা আনছে নতুন ভ্যারিয়েশন, বিভিন্ন টেস্ট। আমাদের আছে যে ফুচকাওয়ালা, কলকাতায় আছে একটা ফুচকাওয়ালা, তারা নতুন একটা ব্র্যান্ড খুলেছে, কোম্পানির নাম ফুচকাওয়ালা। এই ফুচকাওয়ালা ব্র্যান্ডে তারা কি করছে? মাংসের ফুচকা, কোনোদিন খেয়েছো? তারা হচ্ছে কি যে লাচ্ছা ফুচকা, তারপর মাছ দিয়েও ফুচকা করছে, চিংড়ি দিয়ে ফুচকা করছে। এসব তো কোনোদিন আমরা খাইনি, কিন্তু নিশ্চয়ই তাদের এই ভ্যারিয়েশনগুলো লোক পছন্দ করছে, যার জন্য তারা এত বেশি বিজনেসে সফল হয়েছে যে আজকে তারা একটা ব্র্যান্ড বানিয়ে নিয়েছে, তারা অনলাইনে সাপ্লাই দিচ্ছে ফুচকা। হলো যে একজন উদ্যোগী হতে গেলে বা একজন উদ্যোক্তা হতে গেলে কতখানি পড়াশোনা দরকার। দেখো কিছু কিছু উদ্যোক্তা হতে গেলে অবশ্যই পড়াশোনার দরকার আছে, কিন্তু কিছু কিছু উদ্যোক্তার জন্য সেভাবে পড়াশোনার দরকার নেই। বেসিক নলেজগুলো থাকলেই, টাকা পয়সার হিসাব বা একেবারে সাধারণ নলেজ থাকলেই কেউ কিন্তু উদ্যোক্তা হতে পারে। দেখো একজন ফুচকাওয়ালা হতে কিন্তু তাকে বেশি কিছু জানতে হয় না, তাকে জানতে হবে যে ফুচকা কীভাবে বানায়, মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয়, এবং ফুচকাকে কী করে ভালো রাখে, আর ভ্যারিয়েশন কীভাবে, নতুন নতুন ভ্যারিয়েশন। এর জন্য খুব একটা পড়াশোনার দরকার পড়ে না, শুধু যেটা দরকার সেটা হচ্ছে বুদ্ধিমত্তা। তার মধ্যে বুদ্ধি, টেকনিক এগুলো থাকবে, তখনই সে এই বিষয়গুলোতে এগিয়ে যেতে পারবে। এখন শুধু বুদ্ধি থাকলে কিন্তু হবে না, সাথে থাকতে হবে অবশ্যই তার পরিশ্রম। মানুষ যখন পরিশ্রম করবে, দেখো সে কি যে মাছ দিয়ে যে ফুচকা বানাচ্ছে, যে মাংস দিয়ে ফুচকা বানাচ্ছে, সে কি প্রথম দিনই মাংস ভরে দিলে ফুচকার টেস্ট হয়ে গেল, এরকম কি হয়েছিল? নিশ্চয়ই না। সে ফুচকা বানিয়েছে, নষ্ট করেছে, খেয়েছে, লোককে খাইয়েছে, ভালো হয়নি, কি সমস্যা হয়েছে, আবার খুঁজেছে, আবার তাকে চেঞ্জ করেছে, এইভাবে করতে 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 আজকে সে পপুলারিটি পেয়ে গেছে। এরপর প্রশ্ন হলো, স্যার উদ্যোক্তা হয়ে ওঠাটা এত কঠিন কেন তাহলে? আপনি তো বলেছিলেন সহজ, কিন্তু এ তো সহজ নয়, সহজে তো সফলতা পাওয়া যায় না। হ্যাঁ, উদ্যোক্তা হওয়া সহজ, কিন্তু সফলতা পাওয়াটা কিন্তু বেশ কঠিন। এবার স্যারের কথাগুলো শুনে বিদিশা নামের একজন ছাত্রী প্রশ্ন করলেন। তাহলে বিদিশা কোন প্রশ্ন করেছিল সেটাও তোমায় মনে রাখতে হবে, কি উদ্যোক্তা হয়ে ওঠা এত কঠিন কেন, এবং বিদিশার প্রশ্নে স্যার কি উত্তর দিয়েছিলেন সেটাও তোমরা এখানেই পেয়ে যাবে। দেখো, কারণ একজন সফল উদ্যোক্তা বা উদ্যোগী বা শিল্পপতি যাই বলি না কেন, তা হতে গেলে সবার আগে চাই ধৈর্য।
নিয়মানুবর্তিতা, আত্মবিশ্বাস এবং অপরাজেয় মনোভাব। তাহলে একজন উদ্যোক্তা হতে গেলে আমাদের কি কি দরকার? ধৈর্য, নিয়মানুবর্তিতা, আত্মবিশ্বাস আর অপরাজেয় মনোভাব। কেউ তোমাকে বলতেই পারে তোর কিচ্ছু হবে না, এ কী নিয়ে তোরা পড়ে আছিস রে বাবা, কিন্তু তোমাকে তোমার ধৈর্য নিয়ে, তোমার আত্মবিশ্বাস নিয়ে থাকতে হবে যে হ্যাঁ আমি পারবো। তোমার নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে, সারা পৃথিবীর কেউ তোমাকে সেখান থেকে টলাতে পারবে না। কিন্তু এই গুণগুলো যদি না থাকে, তার জন্য তার যদি কারোর মধ্যে এই গুণগুলো না থাকে, তাহলে উদ্যোক্তা হওয়াটা তার জন্য বেশ কঠিন। এখন একজন মা বাবার কথা শুনে দোকান তো খুলে দিল, কিন্তু দোকানে সে যায়ই না, ঘুমিয়ে থাকছে বা গিয়ে বন্ধু বান্ধবের সাথে গল্প করে বেড়াচ্ছে, তাহলে কি সে সফল হতে পারবে? নিশ্চয়ই না। এবার একজন সফল উদ্যোক্তা হওয়ার পেছনে তিনি একটা এক্সাম্পল দিচ্ছেন। কিসের এক্সাম্পল দিচ্ছেন? সাইকেল চালানোর। তোমরাও অনেকে সাইকেল চালাতে জানো, কিন্তু সাইকেল কি তোমরা একদিনে শিখেছো? তোমরা চড়েছো, পড়েছো, আবার চড়েছো, আবার পড়েছো, হাত কেটেছো, পা ছিঁড়েছো, কারো হাত ভেঙেছে, পা ভেঙেছে, তারপরেও যারা সাইকেল চালানো ছাড়েনি তারাই সাইকেল চালাতে পেরেছে, বাকিরা কিন্তু সাইকেল চালাতে শেখেনি। তোমরা সবাই চেষ্টা করেছো, কিন্তু চেষ্টা করে কেউ শিখেছো আর কেউ শেখনি। এই মনোভাবটাই হলো মেইন, যে আমি পড়ি, ছিঁড়ি, কাটুক, তাও ভালো, কিন্তু আমি শিখবই। তো এখানে একটা এইভাবেও প্রশ্ন আসতে পারে যে সাইকেল চালানোর উদাহরণটা তিনি কিভাবে দিয়েছিলেন। তো সাইকেল চালানোর উদাহরণ কিনে দিয়েছিলেন যে সবাই নিচে ঝুলেই প্রথমে সাইকেল শেখে, অনেকের আবার সাইকেল থেকে পড়ে হাত পা ছড়ে যায়, কারো হাত পা ভাঙে। যারা হাত পা ছড়ে গেলে বা ভেঙে গেলে আর শেখার চেষ্টা করে না, তাদের পক্ষে আর কোনোদিনই সাইকেল চালানো সম্ভব হয় না। আর যারা হাত পা ছড়ে গেলেও বারবার চেষ্টা চালিয়ে যায়, প্রথমে নিচে ঝুলে সাইকেল চালাতে শেখে, তারপর ধীরে ধীরে লাফিয়ে চড়ে বসে, হাফ প্যাডেল করে চালানো শেখে এবং পরে ফুল প্যাডেল শিখে তারা সাইকেল চালাতে শেখে। দেখো, এই জিনিসগুলো একেবারে তোমার দৈনন্দিন বিষয়, তুমিও করেছো, তাহলে এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো তুমি নিজেই বানিয়ে লিখে আসতে পারবে। একদম সাধারণ কথা, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে উদ্যোক্তা বিষয়ে তিনি আরও একটা এক্সাম্পল দিচ্ছেন। কি এক্সাম্পল? তিনি বলছেন যে তোমরা টিভিতে কোকাকোলার বিজ্ঞাপন দেখেছো, হয়তো তোমরাও দেখেছো, আমি এত একটা টিভি দেখি না, যার জন্য আমি দেখিনি এই বিজ্ঞাপনটা। তো এখানে বলছে যে কোকাকোলার বিজ্ঞাপনে বলা হচ্ছে ইট ক্রিকেট, স্লিপ ক্রিকেট, ড্রিম ক্রিকেট, ড্রিঙ্ক ক্রিকেট। তাহলে প্রশ্ন এভাবেও আসতে পারে, কোকাকোলার বিজ্ঞাপনে কি বলা হয়েছে? ইট ক্রিকেট, স্লিপ ক্রিকেট, ড্রিম ক্রিকেট, ড্রিঙ্ক ক্রিকেট। যে ছাত্ররা উদ্যোক্তা হতে চায়, এই বিজ্ঞাপনের গুরুত্বটা তাদের কাছে অনেকখানি বেশি। কিভাবে এই বিজ্ঞাপনের গুরুত্বটা তাদের কাছে বেশি? তাকে এখানে কি বলছে? ইট ক্রিকেট, খেতে, ঘুমাতে, স্বপ্নে এবং জলপান করার মতো তাকে সবসময় তার স্বপ্নকে তার সাথে নিয়ে চলতে হবে, তবেই সে সফল উদ্যোক্তা হতে পারবে। যে একজন ভালো ক্রিকেটার হতে চায়, সে ঘুমাতে ঘুমাতেও ক্রিকেট দেখে, ক্রিকেট দেখানোর স্বপ্ন দেখে, ক্রিকেট হওয়ার স্বপ্ন দেখে, খেতে খেতেও ভাবে যে আমি কিভাবে একজন সফল ক্রিকেটার হতে পারবো, আর স্বপ্নেও দেখে, এবং খেতে, ঘুমাতে, উঠতে, বসতে সবসময় সে সেই বিষয়টা নিয়েই পড়ে আছে, তখনই সে একজন সফল উদ্যোক্তা হতে পারে। আর এর জন্য দরকার একটি সৃজনশীল মন। সৃজনশীল মন মানে কি? সৃজনশীল মন মানে হলো নতুন কিছু তৈরি করা, নতুন কিছু করার যে চাহিদা, সেটাই হলো সৃজনশীল মন। এরপরে রয়েছে ক্রিকেট খেলায় কোনো একটি ওভারে একজন ভালো ব্যাটার ভালো বোলিংয়ের ফলে রান নাও করতে পারে, কিন্তু তাকে নিজের উইকেট রক্ষা করে 6 মারার জন্য লুজ বলের অপেক্ষায় থাকতে হয়। ঠিক একইভাবে উদ্যোক্তাকেও ধৈর্য আর একাগ্রতা বজায় রেখে সুযোগের অপেক্ষা করতে হয়। কি রকম? যে দেখো, তোমরা তো ক্রিকেট সবাই দেখো, বিভিন্ন ম্যাচ দেখো, এখানে দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা আমরা যারা দেখছি বাইরে থেকে, টিভিতে থেকে যারা দেখছি বা যারা মাঠে বসে খেলা দেখছে, তারা বলছে ধুর মারে না কেন, মারে না কেন, এ কী বলগুলো নষ্ট করছে। কিন্তু যে খেলছে সে ভালো জানে কিভাবে তাকে খেলতে হবে। এই বলটা মারলে উনি আউট হতে পারেন, যার জন্য উনি এই বলটা না মেরে একটা ভালো বলের অপেক্ষা করছেন। ঠিক একইভাবে একজন উদ্যোক্তাকেও অপেক্ষা করতে হবে কখন আমার ভালো সময়টা আসবে। এখন তোমার কাছে অনেক টাকা আছে, তুমি কি ফট করে সব ইনভেস্ট করে দিলে যে এই 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 জিনিস কিনে আমি চলো দোকানটাকে সাজিয়ে ফেলি। শুধু তা করলে হবে না, তোমাকে আগে বুঝতে হবে মানুষ কি চাইছে, কোন ধরনের জিনিসগুলো মানুষ চাইছে, কোন ধরনের জিনিসগুলো মানুষ চাইছে না। এবার যে ধরনের জিনিসগুলো মানুষ চাইছে সেগুলো আমি দোকানে তুলবো, আর যে ধরনের জিনিসগুলো মানুষ চায় না সেই ধরনের জিনিসগুলো আমি তুলব না। তাই প্রথমে অল্প অল্প করে জিনিস তুলে তারপরে বাকি জিনিসগুলো আবার বুঝে তারপর তুলতে হবে, যার জন্য তোমাকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। এবার সুযোগের কথা বলতে তিনি আরেকটি এক্সাম্পল দিচ্ছিলেন। কি এক্সাম্পল দিচ্ছেন? তিনি ইনফোসিস কোম্পানির কথা বলছেন। ইনফোসিস, আশা করি তোমরা সবাই নাম শুনেছো, সবাই দেখেছো ইনফোসিস কোম্পানি। তো ইনফোসিস কোম্পানির
প্রতিষ্ঠাতা হলেন নারায়ণ মূর্তি। দেখো আমি আলাদাভাবে কিছু বলছি না, আমি তোমাদের বই থেকেই বলছি। ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। ছোট প্রশ্নও আসতে পারে, ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতাকে। তিনি ভারতবর্ষ তথা বিশ্বের একজন নামজাদা সফল উদ্যোক্তা বা এন্টারপ্রেনিউর। তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেননি। সোনার চামচ মানে পয়সাওয়ালা ঘরে জন্মগ্রহণ করেননি। কর্ণাটকের এক নিম্নবিত্ত পরিবারে তার জন্ম হয়েছিল। ছোটবেলা থেকেই তার উদ্যোক্তা হবার প্রবল উৎসাহ ও আকাঙ্ক্ষা ছিল। পরে কারিগরি শিক্ষা সমাপ্ত করে কিছুদিন চাকরি করে তা ছেড়ে দেন এবং সফটনিক্স নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। তাহলে এই ইনফোসিসের আগের উনি কি কোম্পানি করেছিলেন? সফটনিক্স। এরপরে কিন্তু 1.5 বছরের মধ্যে ঋণগ্রস্ত হয়ে কোম্পানিটি বন্ধ হয়ে যায়। তিনি তখন সফল হতে পারেননি। এরপর নারায়ণ মূর্তি পুনরায় চাকরিতে যোগদান করেন। কিছুদিন পরে সেই চাকরি বাদ দিয়ে জনা কয়েক বন্ধু মিলে এবার ইনফোসিস কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই কোম্পানি খোলার জন্য নারায়ণ মূর্তিকে তার নিজের সঞ্চিত অর্থ থেকে 10,000 টাকা দিয়েছিলেন। নারায়ণ মূর্তির যে স্ত্রী, তিনি নিজের থেকে 10,000 টাকা ওনাকে দিয়েছিলেন। নিজের ঘর থেকে 10,000 টাকা নিয়ে আরম্ভ করা ইনফোসিস কোম্পানি প্রথম অবস্থায় বহু বাধা বিপত্তির সম্মুখে মুখ থুবড়ে পড়ে। কিন্তু 9-এর দশকে যখন বিত্তমন্ত্রী মানে অর্থমন্ত্রী যখন বলেন যে ভারতের অর্থনীতিকে মুক্ত বলে ঘোষণা করা হলো, তখনই ইনফোসিস এবার তত্তর করে উঠে গেল, উপর দিকে উঠে গেল। তো সুযোগের সদ্ব্যবহার এবং সাথে একাগ্রতা, এই দুটো জিনিসকে নিয়েই নারায়ণ মূর্তি বা তার বন্ধুবান্ধব একসাথে এগিয়ে চলেছেন। আর আজ ইনফোসিস একটা বেস্ট এভার কোম্পানি। এবার তোমরা কি জানতে চাও উনার যে স্ত্রী উনাকে যে 10,000 টাকা দিয়েছিলেন, সেই 10,000 টাকা ওনার কাছে ফিরে নিয়েছিলেন নাকি ফিরিয়ে নেননি? এটা তোমরা জানতে হলে কমেন্ট সেকশানে জানাও। আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও বানাতে চাই যদি তোমরা জানতে চাও। তো এবার দেখো, এরপরে রয়েছে যে ছাত্রছাত্রীরা তখন জিজ্ঞেস করছে, ছাত্রছাত্রীদেরকে টিচার বলছেন যে তাহলে কি তোমরা বুঝলে উদ্যোক্তা কাকে বলে? এখানেই উত্তরটা রয়েছে, উদ্যোক্তা কাকে বলে বা একজন সফল উদ্যোক্তা কে, এভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে কি রয়েছে দেখো, উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি যিনি নিজে ব্যবসা আরম্ভ করেন, পরিষেবা বিক্রি করে নিজে জীবন নির্বাহ করেন, তাছাড়া অন্যদের কর্মসংস্থান দিতে যিনি সক্ষম। এই উত্তরটা কে বলেছে? এটা বিজিত নামের একটা স্টুডেন্ট বলেছে। বিজিত নামের একটা ছাত্র বলল যে উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি যিনি নিজে ব্যবসা আরম্ভ করেন, পরিষেবা বিক্রি করে নিজের জীবন নির্বাহ করেন, তাছাড়া অন্যদেরও কর্মসংস্থান দিতে যিনি সক্ষম, তিনি হলেন একজন উদ্যোক্তা। এবার দেখো, একটা স্টুডেন্ট যা বুঝেছে সেটাই বলেছে। আর তোমরাও যখন ক্লাসে পড়ানো হবে, তোমরা অবশ্যই যখন টিচার বলবেন যে কী বুঝেছো, তোমরা যেটা বুঝেছো সেটা অবশ্যই বলবে। তোমরা যখন বলবে তখনই হচ্ছে তোমার মধ্যে নতুন জিনিস জানার আগ্রহটা আরও বেশি করে তৈরি হবে। তাহলে এবার টিচার কোন উত্তরটা দিলেন? তিনি বলেছেন তুমি ঠিকই বলেছ, নিজের ইচ্ছা মতো সময়সূচি ঠিক করে নিজের উদ্ভাবন শক্তি ও কর্মশক্তি দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করেন এমন প্রতিজন ব্যক্তি একজন উদ্যোক্তা। এখন দুটো উদ্যোক্তার উত্তর আমরা পেলাম, একটা বিজিত বলল আর আরেকটা বলল যে স্যার। এখন যদি তোমাদের প্রশ্ন আসে যে উদ্যোক্তা কাকে বলে, তোমরা কার উত্তরটা দেবে? নিশ্চয়ই বিজিতের না, নিশ্চয়ই স্যারের উত্তরটা তোমরা দেবে। তাহলে যদি প্রশ্ন আসে যে উদ্যোক্তা কী বা উদ্যোক্তা কাকে বলে, তাহলে তোমরা এই যে নিজের ইচ্ছা মতো সময়সূচি ঠিক করে নিজের উদ্ভাবন শক্তি ও কর্মশক্তি দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করেন এমন প্রতিজন ব্যক্তি একজন উদ্যোক্তা। কিন্তু যদি প্রশ্ন আসে যে বিজিত কি উত্তর দিয়েছিল, তখন বিজিতের উত্তরটা বলতে হবে, যেটা সে বলেছিল উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি যিনি ব্যবসা আরম্ভ করেন, পরিষেবা বিক্রি করে নিজের জীবন নির্বাহ করেন, তাছাড়া অন্যদের কর্মসংস্থান দিতে যিনি সক্ষম। এটা বিজিতের উত্তর। যদি প্রশ্ন আসে বিজিত উদ্যোক্তার উত্তরে কি বলেছিল সেটা বলতে হবে। এরপরে চলো, তিনি আরও কয়েকজন উদ্যোক্তার কথা বলছেন। জুবিন বা পাপনের মতো একজন শিল্পী। জুবিন বা পাপন অসমীয়া শিল্পী, তোমরা জানো। একটি রেস্তোরাঁ বা ধাবার মালিক, মানে একটা যে ধাবা তোমরা রাস্তার পাশে পাশে দেখো বা রেস্টুরেন্ট আছে, তার যে মালিক সেও একজন উদ্যোক্তা। একটি মুদিখানা দোকানের মালিক, সেও একজন উদ্যোক্তা। বা একটা বিউটি পার্লারের মালিক, সেও কিন্তু একজন উদ্যোক্তা। এবার প্রশ্ন করছে প্রীতম। প্রীতম কি বলছে? একজন উদ্যোক্তা হওয়ার জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? এবার স্যার কি রিপ্লাই দিচ্ছেন যে কী ধরনের উদ্যোক্তা তুমি হতে চাও সেটার উপর নির্ভর করবে যে তোমার কতখানি শিক্ষাগত যোগ্যতা দরকার। দেখো, মুদিখানা দোকান খোলার জন্য বেসিক টাকা পয়সার হিসাব আর সাধারণ জ্ঞান থাকলেই কিন্তু দোকান খোলা যায়। শাকসবজির দোকান খোলাতেও একই কথা, সেভাবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। কিন্তু যখন তুমি বিউটি পার্লার খুলতে চাও, তখন কিন্তু তোমাকে বিউটি পার্লার সম্পর্কিত সাধারণ জ্ঞানগুলো থাকতে হবে, না হলে তুমি বিউটি পার্লার করতে পারবে না। তুমি দেখা গেল একটা লাগাতে গিয়ে আরেকটা লাগিয়ে দিলে মানুষের মুখ পুড়ে গেল, এটা যেন না হয়।
মোটর সাইকেলের গ্যারেজ, দেখো তো বাইকের যারা গ্যারেজ খুলছে তারা কি এমনিতেই করে নিয়েছে? বাইক খুলেই কি আমরা সবাই ঠিক করে নিতে পারবো? নিশ্চয়ই না, তার জন্য তার একটা ট্রেনিং দরকার। আর বর্তমান এই টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, জ্ঞানের যে যুগ, সেই সময় এই ক্ষেত্রে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আমাদেরকে এইসব নলেজগুলো একটু দরকার আছে। একদম সাধারণ যেগুলো কাজ, সেগুলো সাধারণভাবে যেগুলো উদ্যোক্তা, ছোটো ছোটো ব্যবসা, সেগুলোতে হয়তো এসবের দরকার নেই, কিন্তু বড় কোনো ব্যবসা করতে গেলে এইসব নলেজ তোমাকে রাখতে হবে, না হলে তুমি সফল উদ্যোক্তা হতে পারবে না। এখন আমরা জেনে নেব কোন ধরনের উদ্যোক্তা হওয়ার জন্য কোন ধরনের ডিগ্রি আমাদের দরকার। তিনি বলছেন MBA ডিগ্রি করে, মানে কেউ যদি প্রযুক্তির সাথে সম্পর্কিত, তথ্য প্রযুক্তি মানে ইনফরমেশন টেকনোলজির সাথে সম্পর্কিত কোনো বিজনেস খুলতে চায়, কোনো উদ্যোক্তা হতে চায়, তাহলে তাকে কি জানতে হবে? কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা MBA ডিগ্রি তার থাকতে হবে, তাহলে সে সেটা সফল হতে পারবে। না হলে তুমি কিছুই জানো না, খুলে দিলে, তাহলে তুমি কিন্তু সেখানে সফল হতে পারবে না। এবার অনেকে আছে কি, আমি করব না, আমি জানি না তো কি হয়েছে, আমি চাকরিতে লোক রাখবো, কিন্তু তুমি যদি না বোঝো, তোমার চাকরির লোকেরা তোমাকে ঠকিয়ে দেবে। খুব কম লোক আছে যারা হচ্ছে কি যে মালিক সে জানে না, তারপরেও আমরা তার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাব, এই ধরনের কিন্তু খুব কমই হয়। যার জন্য নিজের এই বেসিক ধারণাগুলো থাকা কিন্তু ভীষণ জরুরি। এবার একটা হাসপাতাল বা একটা নার্সিং হোম যদি কেউ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তার কী ডিগ্রি থাকা দরকার? তাকে হয় একজন ডাক্তার হতে হবে বা MBBS ডিগ্রিধারী হতে হবে। এবার অসমের স্বাস্থ্যখণ্ডে পরিষেবা যোগান ধরে হাসপাতাল খুলে সফল হয়েছেন কে? কয়েকজনের উদাহরণ দিয়েছিলেন যারা মানে আসামে হাসপাতাল বা নার্সিংহোম খুলে সফল হয়েছেন। কি কি? GNRC হসপিটালের স্বত্বাধিকারী শ্রী নোমল চন্দ্র বরা, খেয়াল রাখতে হবে যে এই হসপিটালের স্বত্বাধিকারী কে। ডাউনটাউন হসপিটালের মালিক শ্রী নরেন্দ্রনাথ দত্ত। নেম কেয়ার হসপিটালের মালিক শ্রী হিতেশ বড়ুয়া। এরা প্রত্যেকেই এক একজন চিকিৎসক। ওনারা নিজে চিকিৎসক এবং একটা করে হসপিটাল ওনারা খুলেছিলেন এবং এগুলোর নাম করা হসপিটালে পরিণত হয়েছে। এখন শুধুই কি ব্যবসা করলে হবে? ব্যবসার সাথে ভালো একটা মানসিকতাও দরকার, যে আমি মানুষকে ঠকাবো না। আমি যখন মানুষকে ঠকাবো না, মানুষ এমনিই আমার কাছে আসবে, যা সবাই বলবে যে হ্যাঁ, এটা ভালো একটা জায়গা, এখানে মানুষকে কখনোই ঠকানো হয় না এবং ভালো একটা ট্রিটমেন্ট এখানে আমরা পাই। এরকমই আরও কি রয়েছে? অসম এয়ার প্রোডাক্টস, প্রিমিয়ার ক্রায়োজেনিক ইত্যাদি স্বত্বাধিকারী শ্রী অভিজিৎ বড়ুয়া। এছাড়াও রয়েছেন নির্মাণকারী অর্থাৎ বিল্ডার মানে কি, যারা হচ্ছে বাড়ি বানানোর কন্ট্রাক্ট নেয়, কে রয়েছেন? শ্রী JN খাটনিয়া। এরা সকলেই একজন সফল ইঞ্জিনিয়ার। তার মানে একজন বিল্ডার যে হবে, তাকে একটা ইঞ্জিনিয়ারিংয়ের ধারণা তার থাকতে হবে, না হলে আমি আর তুমি গিয়ে তো আর পারবো না। তুমি অবশ্যই পারবে, কারণ হচ্ছে যদি তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করো, তাহলে তুমি কিন্তু অবশ্যই পারবে, কিন্তু আমার বয়স চলে গেছে, আমি আর ইঞ্জিনিয়ার হতে পারবো না। ম্যানেজমেন্ট শাস্ত্রের গুরু পিটার ড্রাকার বলছেন, জ্ঞানভিত্তিক অর্থনীতিতে সেই সব লোকেরাই কৃতকার্য হবেন যিনি বা যারা নিজেকে বোঝেন এবং নিজের শক্তি ও মূল্য সম্পর্কে অবগত হওয়ার সর্বোত্তম কৃত্য করেন। এখানে কি বলছেন পিটার ড্রাকার? তিনি কি বলছেন? ম্যানেজমেন্ট শাস্ত্রের গুরু, অর্থাৎ ম্যানেজমেন্ট যে একটা পড়াশোনা আছে, তোমরা তো জানো, সে হোটেল ম্যানেজমেন্ট, এরকম যে ম্যানেজমেন্ট পড়াশোনা আছে, সেখানকার মানে ম্যানেজমেন্ট শাস্ত্রের যে গুরু, প্রত্যেকটা যেরকম বিজ্ঞানের গুরু এরকম আছে কি না, যে উনাকে এর ফাদার বলা হয়, ইংলিশের ফাদার ইনি, ম্যাথসের ফাদার ইনি, এইরকম করে পিটার ড্রাকার বলছেন তিনি হলেন ম্যানেজমেন্ট শাস্ত্রের গুরু, ম্যানেজমেন্টের ফাদার। পিটার ড্রাকার বলছেন জ্ঞানভিত্তিক অর্থনীতিতে সেই সব লোকেরাই কৃতকার্য হবে। জ্ঞানভিত্তিক মানে যেখানে নলেজ দরকার হয়, কিছু কিছু কাজ যেগুলোতে নলেজ দরকার হয় না, যেমন একটা মুদিখানা দোকান খোলা, যেমন একটা সবজির দোকান খোলা, এতে কিন্তু সেভাবে নলেজ দরকার নেই। কিন্তু একটা টেলারিং যে দোকান খুলবে, তাকে কি হচ্ছে, টেলারিংয়ের কাজটা শিখে নিলেই সে করে নিতে পারছে। বিউটি পার্লারের কাজটা শিখে নিলেই সে করে নিতে পারছে। কিন্তু কিছু কিছু কাজ আছে, এখন কম্পিউটারের তুমি সফটওয়্যার নিয়ে কাজ করবে, তোমার তো অবশ্যই সেখানে জ্ঞান দরকার। এই ধরনের জ্ঞানভিত্তিক অর্থনীতিতে যেসব লোকেরা কৃতকার্য হবেন, তারাই কৃতকার্য হবেন যারা নিজেকে বোঝেন যে আমি কতখানি জানি, আমি কতখানি নতুন কিছু করতে পারবো, নিজের শক্তি সম্পর্কে ধারণা আছে যে আমি কতখানি পর্যন্ত পরিশ্রম করতে পারবো, আর কতখানি পরিশ্রম করলে কতখানি সফলতা আমি অর্জন করতে পারবো, এই সব ধারণা যার মধ্যে আছে, সেই একমাত্র এই জ্ঞানভিত্তিক অর্থনীতিতে সফল হতে পারবে। এরপর তিনি বলছেন যে উদ্যোক্তা হওয়া যতটা সহজ, সফল হওয়া ততটা সহজ নয়। এটা এর আগেও আমরা বলেছি যে একটা তুমি যে কোনো কিছু খুলে তো দিতে পারবে, কিন্তু সফল কি সবাই হতে পারছে? কত জনে দোকান খুলছে আবার বন্ধ করে দিচ্ছে, কারণ তাদের মধ্যে সেই মানসিকতাটাই নাই যে আমি এটাকে এগিয়ে নিয়ে যাব। একজন প্রাথমিক অবস্থায় একজন উদ্যোক্তাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এটাও একটা প্রবাদ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব জানতে হবে, মানে সব ধরনের কাজ করতে হবে।
এবার জুতো সেলাই মানে কি, একদম ছোট কাজ থেকে একদম বড় কাজ, যে আমি ওই কোম্পানির মালিক, আমি কেন এই কাজটা করব, এই ধরনের মেন্টালিটি থাকলে হবে না। এখানে তিনি আরেকটা এক্সাম্পল দিচ্ছেন, টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন কে ছিলেন? বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ইলেকট্রিক বাল্ব তৈরি করতে গিয়ে বারে বারে বিফল হয়ে মন্তব্য করেছিলেন, আমি বিফল হইনি, শুধু বুঝতে পারলাম যে 10,000 ধরনে, যে কেবল 10,000 ধরনে এইটি কাজ করে না। তার মানে কি, তিনি 10,000 বার চেষ্টা করেছেন, এবং চেষ্টা করার পরে আমরা হলে তখন ফেড আপ হয়ে যেতাম যে উফ আর পারছি না। কিন্তু উনি কি বললেন, যে আমি বিফল হইনি, আমি শুধু জানলাম যে এই 10,000 ধরনে এটা কাজ করে না। তার মানে কি, এরপরে তিনি আর এই ভুলগুলো করবেন না। অ্যাপল কোম্পানির সহ প্রতিষ্ঠাপক স্টিভ জবস মানে পল জবস এর মতে একজন সফল এবং একজন বিফল উদ্যোক্তার মধ্যেকার ব্যবধান হলো ধৈর্য। এটা তোমরা খেয়াল রাখবে যে সফল এবং বিফল উদ্যোক্তার মধ্যেকার ব্যবধান কি? ধৈর্য। কে বলছেন? স্টিভ জবস। এবার এই ধৈর্যটা কি, যে ধৈর্য ধরে সফল, এই যে দেখো যে 10,000 বার চেষ্টা করাটা তো সহজ কথা নয়, যে ধৈর্য ধরে 10,000 বার চেষ্টা করেছে, তারপরে গিয়েই তিনি কিন্তু ইলেকট্রিক বাল্ব তৈরি করেছেন। কিন্তু যদি উনি ছেড়ে দিতেন, ধৈর্য না ধরতেন, তাহলে কিন্তু আজকে আমরা ইলেকট্রিক বাল্বের তৈরি করেছেন আলভা এডিসন, এই জিনিসটা আজকে পড়তে পারতাম না। উনি করেছেন বলেই উনার কাহিনী আজকে আমরা পড়ছি। 1876 খ্রিস্টাব্দে একটি যুবক উদ্ভাবন করেন, একটি যন্ত্র উদ্ভাবন করেন, তাকে লোকে যেন সাহায্য করে এই মর্মে তিনি বহু লোকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন, কিন্তু সকলেই তাকে নিরাশ করেন, না না তোমার জিনিস আমরা নেব না। অবশেষে তিনি আমেরিকার রাষ্ট্রপতি রাদারফোর্ডের নিকট এই আবিষ্কারটি প্রদর্শন করেন। রাদারফোর্ড যন্ত্রটি দেখে মন্তব্য করেন, এ এক আশ্চর্য আবিষ্কার, কিন্তু এটি কে বা কারা ব্যবহার করবে? তিনিই হলেন আলেকজান্ডার গ্রাহাম বেল, যিনি টেলিফোন আবিষ্কার করেন। দেখো, একসময় বলা হয়েছিল যে এ আবার কে ব্যবহার করবে, এই যন্ত্রটা কে ব্যবহার করবে? সেই যন্ত্রই আজকে তোমার হাতে, আমার হাতে, সবার হাতে। তো 1940 সালে অন্য একজন আবিষ্কারক চেস্টার কার্লসন নিজের আবিষ্কার 20টা কোম্পানির সামনে প্রদর্শন করেছিলেন, মানে 20টা কোম্পানিকে দেখিয়েছিলেন যে দেখো আমার জিনিসটা তোমরা কেনো। কোনো কোম্পানি তার আবিষ্কার গ্রহণ করতে রাজি হয়নি। 7 বছর পর নিউ ইয়র্কে হেলোয়েড নামক একটি ছোট্ট কোম্পানি তার আবিষ্কারের সত্ত্ব কিনে নিতে রাজি হয়। পরবর্তীকালে হেলোয়েড কোম্পানি জেরক্স নামের বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। এই যে জেরক্স যে তোমরা করছো, যে প্রত্যেকটা জেরক্স করতে যাও, ফটোকপি, অ্যাকচুয়ালি জেরক্স কথাটা মানে জেরক্স নয়, জেরক্সটা হলো কোম্পানিটার নাম, ওই মেশিনটার নাম হলো জেরক্স, কিন্তু যেটা আমরা জেরক্স করে আনি সেটাকে বলা হয় ফটোকপি। কিন্তু আমরা সবাই ভুল বলি, কি বলি আমরা, যে জেরক্সটা করে দাও, তো সেটাকে আমাদেরকে বলতে হবে ফটোকপি করে দাও। তাহলে জেরক্স কোম্পানিটা কে তৈরি, মানে জেরক্স মেশিনটা কে তৈরি করেছিলেন, সেটা এই তো চেস্টার কার্লসন জেরক্স মেশিনটা তৈরি করেন, এবং সেটাকে কোন কোম্পানি কিনে নিয়েছিল? হেলোয়েড কোম্পানি। এই ছোট ছোট প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর তোমরা সবাই নাম শুনেছো বিল গেটস একজন সফল উদ্যোক্তা। কতখানি সফল তোমরা বিল গেটস নামটা শুনলেই জানতে পারো। একটি জিনিস তৈরি করা সহজ হলেও বাজারে সেই নতুন জিনিসটি বিক্রি করা তত সহজ নয়। এই কথাটা কে বলছেন? বিল গেটস। তৈরি তো তুমি করে নিলে, কিন্তু কেউ কি তোমাকে বিশ্বাস করে নেবে? একটা প্রথম জিনিস কত তাকে লোকের দুয়ারে দুয়ারে যেতে হয় যে নাও না, মানুষকে বোঝাতে হয়, কত ফ্রি সার্ভিস দিতে হয়, তারপরে গিয়ে তাকে পপুলারিটি পেতে হয়। তো যোগাযোগ বা উপস্থাপন সঠিকভাবে করতে না পারার ফলে বহু জিনিস আজও বাজারে বিক্রি হচ্ছে না। এটা একদম ঠিক কথা। সুতরাং বিক্রি করার কৌশলটাও একজন উদ্যোক্তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে বিক্রি করতে হবে, মার্কেটে কিভাবে তোমার জিনিসটাকে প্রডিউস করতে হবে, সেই জিনিসটা জানাও ভীষণ জরুরি। না হলে তুমি চেষ্টা তো করে গেলে, কিন্তু তুমি মানুষের কাছে পৌঁছাতেই পারলে না, তাহলে কিন্তু সেই জিনিসটা সফল হবে না। প্রায় আধ ঘন্টা ধরে আমি বকবক করছি, এবারে অন্ততপক্ষে একটা লাইক আর একটা কমেন্ট করে দাও। তো চলো এরপরে দেখে নিই, স্যার উদ্যোক্তা হওয়ার জন্য কত টাকা প্রয়োজন। অর্জুন মাস্টারকে জিজ্ঞাসা করলেন। তাহলে অর্জুন মাস্টার মশাইকে কি জিজ্ঞাসা করেছেন? যে উদ্যোক্তা হতে গেলে কত টাকা প্রয়োজন। এবার এটা কিন্তু উদ্যোক্তা কী ধরনের উদ্যোক্তা হতে চাই সেটার উপরে কিন্তু ভ্যারি করে। এখন তুমি সবজি বিক্রি করবে, তুমি কিন্তু মোটামুটি 1,000 টাকা দিয়েও শুরু করতে পারো। এখন কেউ একটা বিউটি পার্লার খুলবে, সে মোটামুটি 50,000 টাকা 20,000 টাকা দিয়েও শুরু করতে পারে, এই রকমভাবে। কিন্তু টাকা না থাকলে যে কেউ উদ্যোক্তা হতে পারবে না এমনটা কিন্তু নয়। এখানে যে রয়েছেন, দেখো এক্সাম্পল তিনি দিচ্ছেন যে একজন সফল উদ্যোক্তা ধীরুভাই আম্বানি তোমরা সবাই জানো, রিলায়েন্স কোম্পানি, জিও তোমরা ইউজ করছো। এমনকি তার ভালো শিক্ষাগত যোগ্যতাও ছিল না, তার টাকাও ছিল না,
মেট্রিক পাশ করার পর শিক্ষা সমাপ্ত করে ধীরুভাই প্রথমে পেট্রোল ডিপোতে তেল ভরানোর কাজ করছিলেন। তোমরা তো জানোই কিভাবে তেল ভরে, কে কারা তেল ভরে। নিজের কাজের দক্ষতার বলে তিনি তেল ডিপোর ম্যানেজারে উন্নীত হয়েছিলেন, কিন্তু উদ্যোক্তা হয়ে নিজেকে প্রতিষ্ঠা করার দুর্বার আকাঙ্ক্ষায় তিনি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। নিজের মূলধন না থাকার ফলে সেই প্রবাদে সেই কথাটা, অকাল গেল সুকাল এলো খেয়ে কাঁঠালের কোষ, এখন কি বলে পালাবে বনপো দিয়ে মাসির দোষ। বাবা, যে ডেঞ্জারাস, তার জীবনে সত্য হয়ে গেল। আমি কোনোদিন শুনিনি এটা। ব্যবসার জন্য লোকের কাছ থেকে তিনি টাকা নিয়ে কাপড় তৈরি করে সেই কাপড় আবার বাজারে তিনি বেশি দামে বিক্রি করেন। মানে লোকের কাছে টাকা ধার নিলেন, নিয়ে সেটা কাপড় কিনে কাপড় তৈরি করে সেই কাপড়টাকে বাজারে তিনি বিক্রি করতে লাগলেন। তো এবং শুধু বিক্রি করতে লাগলেন না, বেশি দামে বিক্রি করতে লাগলেন। সেই লাভ্যাংশের ভাগ অংশীদারদের মধ্যে বিতরণ করে দিলেন। যারা যারা পার্টনারশিপ নিয়েছিলেন একসাথে, তাদেরকেও তিনি দিয়েছিলেন। কাউকে যদি কেউ ঠকায় তাহলে কিন্তু সে সফল হতে পারবে না। অতএব মূলধনের অভাবে উদ্যোক্তা হবার পথে কখনো অন্তরায় হতে পারে না। মানে টাকা নেই তাই তুমি কখনো উদ্যোক্তা হতে পারবে না এমনটা কিন্তু নয়। তুমি ধার করেও ব্যাংক, আজকাল তো কত সরকারি ব্যবস্থা আছে, ব্যাংক থেকে লোন নেওয়া যায়। তারপরে স্টুডেন্টদের জন্য আবার অনেক এক্সট্রা ছাড় রয়েছে। তো এইভাবেই তিনি উদ্যোক্তা হয়েছিলেন। আর যে তোমরা রিলায়েন্স কোম্পানির যে কাপড় পরো, ট্রেন্ডস যে দেখছো বিভিন্ন জায়গায়, ট্রেন্ডসের শোরুম, এগুলো সবই এই উনার থেকেই শুরু, ধীরুভাই আম্বানির থেকেই। বিখ্যাত ইংরেজি কবি উইলিয়াম শেক্সপিয়ার তিনি বলছেন, আমাদের ভাগ্য গ্রহ নক্ষত্রের দ্বারা নির্ধারিত হয় না, তা আমাদের নিজের মধ্যেই অবস্থান করে। আমরা আমাদের ভাগ্যকে কিভাবে পরিচালনা করব সেটা কিন্তু আমরা নিজেরাই ঠিক করতে পারি। ভাগ্য কিন্তু মানে ভগবান তৈরি করে দিয়েছে, আর সেই ভাগ্য পথেই আমার কপালে যা আছে তাই হবে, এমনটা কিন্তু নয়। তুমি তোমার চেষ্টা করে তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো। আমরা কেউ ভাগ্য নিয়ে যে মানে গ্রহ নক্ষত্র এতগুলো হাতের আংটি পরে নিলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এটা কিন্তু কখনোই নয়। তুমি তোমার পরিশ্রম দিয়ে তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে। কখনো গ্রহ নক্ষত্র দিয়ে ভাগ্য পরিবর্তন হয় না। এরপর আমরা দেখব বিখ্যাত উদ্যোক্তা তথা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, আপনি দরিদ্র হয়ে জন্মলাভ করেছেন তা আপনার ভুল নয়, কিন্তু আপনি যদি দরিদ্র হয়েই মৃত্যুবরণ করেন তাহলে সেটা নিশ্চয়ই আপনার ভুল। তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতাকে বিল গেটস। আর বিল গেটস কোন কোম্পানির প্রতিষ্ঠাতা? মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা। তিনি কি বলছেন যে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করেছেন এটা আপনার ভুল নয়, কারণ জন্মানোর সময় আমার কোনো হাত ছিল না যে আমি কোন ঘরে জন্মগ্রহণ করব। কিন্তু মৃত্যুও যদি আপনি দরিদ্র হয়েই হন তাহলে বুঝতে হবে যে আপনারই ভুল, কারণ আপনি আপনার জীবনে কিছু করার চেষ্টা করেননি। মানে তুমি তোমার জীবনে যদি কিছু না চেষ্টা করো তাহলে তো তোমাকে গরিব হয়েই মৃত্যুবরণ করতে হবে, এটা একদম স্বাভাবিক কথা। তো এই পেট্রোল পাম্পের চাকরি ছেড়ে মুম্বাইয়ের একটি 350 বর্গফুটের কোঠা থেকে ধীরুভাই আম্বানি কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন। ঘরে ঘরে সেই ঘরের সম্বল বলতে ছিল একটা টেবিল, 3টে চেয়ার আর একটি টেলিফোন। সেখান থেকেই তিনি রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন স্থাপন করেন। আর সেটাই দেখো আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। ধীরুভাই আম্বানি বলছেন, নতুন ধারণা বা চিন্তার উপর কারো একাধিপত্য নেই। বৃহৎ ভাবো, দ্রুত ভাবো, অন্যের চেয়ে আগে ভাবো, তাড়াতাড়ি ভাবো, বড় কিছু ভাবো, চিন্তা ভাবনাকে বড় রাখো যে আমি এটা করতে পারি, করতে পারবো। আর সেটা হচ্ছে কি যে তুমি ভাবছো আর তার আগেই কেউ করে দিচ্ছে, এমন করলে হবে না। তোমাকেও সেই বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে, তাহলেই তুমি একজন সফল উদ্যোক্তা হতে পারবে। উপযুক্ত প্রশিক্ষণ এবং মোটিভেশনের দ্বারা উদ্যোক্তা গড়ে তোলা সম্ভব। প্রশিক্ষণ তো অবশ্যই দরকার, সাথে দরকার মোটিভেশন মানে কি যে এই যে তোমাদেরকে বোঝানো যে হ্যাঁ তোমরা পারবে। প্রবল আত্মবিশ্বাসী, ইচ্ছাশক্তি, আগ্রহ, দক্ষতা, স্বাধীন চেতা, দৃষ্টিশীল একজন উদ্যোক্তাকে সফল হতে সাহায্য করে। স্যার, উদ্যোক্তা হতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য কি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে? নিশামণি জিজ্ঞাসা করলো। নিশামণি কি প্রশ্ন করেছে যে উদ্যোক্তা হওয়ার জন্য সরকারি কি কোনো প্রশিক্ষণ আছে, যে আমরা সরকারি কোনো এতে গিয়ে ইনস্টিটিউশনে গিয়ে প্রশিক্ষণ নিতে পারি, মানে আমরা ট্রেনিং নিতে পারি? স্যার বলেন অবশ্যই আছে। শুধু আসামে নয়, সারা ভারতবর্ষ জুড়ে এই জিনিসগুলো কিন্তু আছে, তোমাদেরও সেটা জিনিসটা জানতে হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনারশিপ, যেটাকে আমরা বলছি IIE, এর যে ব্রাঞ্চ সেটা ভারতের প্রত্যেকটা রাজ্যেই আছে। সেখানে গিয়ে কেউ যোগাযোগ করে সেখান থেকে শিখতে পারে। একই সঙ্গে স্টার্ট আপ ইন্ডিয়া একটা নতুন প্রকল্প। এখানে উদ্যোক্তাদের জন্য সরকার টাকা দিয়ে সাহায্য করে। আগে তো লোকের কাছে ধার চাইতে হয়েছিল ধীরুভাই আম্বানিকে যে আমাকে একটু টাকা দাও, আমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাই, কিন্তু এখন সরকারই এই টাকা দিতে রাজি।
আচ্ছা, বর্তমান সরকার আত্মনির্ভরশীল হতে আগ্রহী যুবকদের জন্য নানা রকম প্রকল্পের সূচনা করেছেন। এই উদাহরণস্বরূপ কি মুদ্রা ঋণ প্রকল্প। এই মুদ্রা ঋণ প্রকল্পের মাধ্যমে কোনো একজন উদ্যোক্তার যদি পয়সা না থাকে, সরকার তাকে মূলধন দিয়ে সাহায্য করবে। এছাড়াও এই লোকেদের জন্য প্রকল্পের জন্য কোনো জমি মর্টগেজ রাখতে হবে না। মর্টগেজ মানে হচ্ছে কি যে মর্টগেজ মানে হলো তোমার জমির বা বাড়ির দলিল বন্ধক রেখে যেটা হচ্ছে লোন নেওয়া। সেই লোনটা এখন সরকার মুদ্রা ঋণ প্রকল্পে লোন দিচ্ছে, কিন্তু তাতে কোনো তোমাকে জমি বা বাড়ির দলিল মর্টগেজ রাখতে হবে না। এই প্রকল্পের সাহায্যে অনেক উদ্যোগী যুবক আজ উন্নতি লাভ করেছে। ছাত্রছাত্রীদের উৎসাহ করার জন্য আজকাল সমস্ত মহাবিদ্যালয় মানে কলেজ, বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে এন্টারপ্রেনারশিপ সেল গঠন করা হয়েছে, যেখানে নিয়মিত কর্মশালা মানে হচ্ছে ওয়ার্কশপ করা হয়। কিসের জন্য? যে এই ধরনের ট্রেনিংগুলো দেওয়ার জন্য। তো জনবিস্ফোরণের ফলে সরকারের পক্ষে যেহেতু সকলকে চাকরি দেওয়া সম্ভব নয়, তাই প্রত্যেকটা স্টুডেন্টকে যাতে এই এন্টারপ্রেনারশিপ বা সফল উদ্যোক্তা হওয়ার এই পথ দেখানো সম্ভব হয়, তাই এই পাঠটা তোমাদের পাঠে ইনক্লুড করা হয়েছে। তোমরাও যারা সফল উদ্যোক্তা হতে চাও, ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে। আমরা তোমার সাথে আছি। তো চলো আজ এখানেই শেষ করছি। আর তোমরা এর প্রশ্ন উত্তরগুলো আলাদাভাবে বা চাইছো কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।